অবস্থা বেগতিক দেখে ৫ আগস্টের আগে পরে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। দলীয় প্রধান শেখ হাসিনা মাঝে মধ্যেই ভারত থেকে টেলিফোনে জানান দিলেও হদিস মেলেনি অন্য অনেক সিনিয়র নেতা। তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। অভিযোগ আছে ৫ আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে ডিনারের সুযোগ। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা। তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। এখন আমরা আমাদের প্ল্যান ছিল পরের দিন আমরা ঢাকাতে ব্যাক করব, কিন্তু আমরা ইকো পার্কে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ঘুরতে। পরে ওইখানে দেখি বাংলাদেশে কিছু লোকজন আসলে জট লাগানো অবস্থা ছিল। পরে আর কি আমরা ওইখানে গিয়ে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী ওইখানে ছিলেন এবং সাথে আরো কিছু যারা টকশো করেন তাদেরকে আমরা ওইখানে দেখছিলাম। অনেক 7:30-8টার দিকে গিয়েছিলাম, তো ওখানে রাতের আর কি খাওয়া দাওয়ার জন্য দেখি ওখানে অনেকটা একটু জটলার মতো আর কি ছিল। ওখানে আমরা যে দেখি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আসাদুজ্জামান খান কামাল ওখানে ছিলেন, আর ওনার সাথে ছিলেন অসীম কুমার উকিল ও অপু উকিল। হ্যাঁ, এই কারণে অনেক লোকজন ওখানে ভিড় ছিল আমরা দেখি। পরবর্তীতে ওনারা আর কি খুব বেশিক্ষণ ছিলেন না, তাড়াতাড়ি এখান থেকে আপনি সরে যান। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বললেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। বিদেশি আছে, আগে খুব আসতো, এখন বিদেশি একটু কমে গেছে। বাংলাদেশ থেকে কেমন? বাংলাদেশে মোটামুটি আছে। থামছে না শ্রমিক অসন্তোষ। বিক্ষোভের জেরে স্থবির নবীনগর চন্দ্রা সড়ক দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে বন্ধ রয়েছে সেখানকার যান চলাচল। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকেই। শ্রমখানা বন্ধ, মেলেনি বেতন ভাতা, তাই দুদিন ধরে সড়কে অবস্থান বার্ডস গ্রুপের 4টি গার্মেন্টসের শ্রমিকদের। অভিযোগ, সোমবার তাদের পাওনা দিয়ে পরিশোধের কথা ছিল, কিন্তু তা না দিয়ে 3 মাস বৃদ্ধির নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই বিক্ষোভে নামেন শ্রমিকরা। আমাদের তো একটা সমাধান দেখ যে এইটা সমাধান, তা ওরা কোনো সমাধান দিতেছে না। রাজপথে নামছি, আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের গুলিও খাইতে হয় সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, রাজপথ ছাড়বো না। আন্দোলনের কারণে চন্দ্রা নবীনগর সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, যা ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে অন্য কারখানার শ্রমিকরা। 2টা রুটেই ঢাকা যাওয়ার জন্য মানে প্রত্যেকটা দিন হচ্ছে আপনার এরকম ভোগান্তি পোহাতে হয়। সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে, এই সমস্ত কারণ আমরা আর মানতে পারতাছি না। আজকে প্রায় 1 মাস যাবত মনে করেন জ্যাম গততে অবস্থা খুবই খারাপ। এই রপ্তানির ভিতরে রাস্তাটা পুরো সবসময় লক থাকে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কোথাও বাকি সাথে গেলে দোকানদার কয় অ্যাপারেলের লোকজনকে বাকি দেওয়া যাবে না, কারণ এদেরকে তো বেতনই দেয় না, এটা আবার আমাদের কি দিবে? আমাদের সাথে কোনো প্রশাসন যোগাযোগ করে না, কোনো শ্রমিক পক্ষ যোগাযোগ করে না, কোনো মালিক পক্ষ যোগাযোগ করে না। যেমন আমাদের বেতনটা না দিছে এতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এদিকে সচিবালয়ে শ্রম উপদেষ্টা বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসনের পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার। শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে। গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেসব মালিক বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করছেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন। নিজেদের স্বার্থেই বাংলাদেশ ভারত সুসম্পর্ক রাখতে চায়। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি জানিয়েছেন, নভেম্বরে বিমস্টেক সম্মেলনে দুই দেশের সরকার প্রধানের দেখা হতে পারে। পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়ে তিনি জানিয়েছেন, ৭১-এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইলে পাকিস্তানের যে কোনো সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টা 12টি সভা, 25টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। জানিয়েছেন, সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব ঠিক করার পরই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে, আর এর আগে রোডম্যাপ ঘোষণা কোনোভাবেই সম্ভব নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনারা যেটা স্বাভাবিক প্রত্যাশা করবেন, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছি যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতের স্বার্থ আছে। বিমস্টেকের সামিট যখন হবে প্রত্যাশিত, এখনো ডেট পাইনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির মামলায় বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের দেয়া রায়ে একই সাথে অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীর ফল অবৈধ ঘোষণা এবং 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে শাহাদাতকে দায়িত্ব দিতেও বলা হয়েছে। মামলার প্রায় 3.5 বছর পর রায় পেলেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট হয়, যেখানে শাহাদাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা রেজাউল করিম চৌধুরী, যিনি 3,69,000 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন বলে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর শাহাদাতের ভোট দেখানো হয় 52,000। একই বছরের 24 ফেব্রুয়ারি দায়ের মামলায় তার অভিযোগ ছিল কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে, তাই ফল বাতিল চান তিনি। নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে, ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। মামলায় রেজাউল করিম ছাড়াও অভিযুক্ত ছিল তৎকালীন সিএসসি সহ 9 জন। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদাত ও তার সমর্থকরা। চট্টগ্রামের যে 20 লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি, তারাও আজকে খুশি হয়েছে। তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গেল 19 আগস্ট অপসারণ করেছে রেজাউল সহ দেশের সব সিটি মেয়রকে। এমন পরিস্থিতিতে এই রায়ের ফলাফল কি হবে তা স্পষ্ট না হলেও সিনিয়র আইনজীবীরা বলছেন, শাহাদাতের দায়িত্ব পেতে তেমন কোনো বাধা নেই। ওনারটা আইনগতভাবে এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ আইনগতভাবে যেটা এস্টাবলিশ হবে সেটা যে প্রজ্ঞাপন দিয়ে অন্যদেরকে বাতিল দিয়েছেন, এটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে না। রেজাউল দায়িত্ব নিয়েছেন 2021 সালের 15 ফেব্রুয়ারি। 3 বছর 8 মাস দায়িত্ব পালন শেষে অপসারণ হন তিনি। 5ই আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা এবং পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন কারাগারে। সেখানে মিলছে বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক এবং পত্রিকা। অন্য বন্দীদের চেয়ে মেডিকেল সুবিধাও তাদের আলাদা বলে জানা গেছে। আরও জানাচ্ছেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। বন্দীদের বেশিরভাগের ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন 49 জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরও অনেকে। বাদ যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী লীগ সরকারের গুম খুনে অভিযুক্ত জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে এই সুবিধা। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধা। প্রতিদিন দেয়া হয় 2টি পত্রিকা। খাবার তালিকায় সকালে রুটি, সবজি, ডিম, দুপুরে ভাত অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ, সবজি পান তারা। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সাথে।
সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। সাধারণত অন্যান্য বন্দীদের মতো 3 বেলা খাবার পায়, থাকার জন্য একটা বিছানা পায়, চেয়ার টেবিল পায়, 2টো পত্রিকা পায়। আর খাবারটা অন্যান্য বন্দীরা যে পরিমাণে খাবার পায় ঠিক একই পরিমাণে খাবার পায়, শুধু মাছ মাংস এই জিনিসটা হলো 2 বেলা হয়। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কঠোর ব্যবস্থা নিয়ে থাকি, যেমন প্রধান ফটকে আপনার হলো সার্চিং ডিভাইস রয়েছে। এরপরেও হয়তো দুই একজন গোপনে কোনোভাবে হয়তো কারাভ্যন্তরে এগুলো ব্যবহারের মানে অবৈধভাবে ব্যবহারের চেষ্টা করে। তো আমাদের সর্বদাই আমরা এই ব্যাপারে সজাগ থাকি। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবেন এমন কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে এ কথা জানান তিনি। তার প্রত্যাশা, নিজেদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে দেশটি। এ সময় রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদে ডক্টর ইউনূসের ভাষণের প্রশংসা করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রপ্তানিকারকের কন্টেইনার বা জাহাজ ভাড়া পরিশোধের পদ্ধতিকে বলা হয় প্রিপেইড বা সিএফআর, আর আমদানিকারকের ভাড়া বহন করার ধরনকে ফ্রেট কালেক্ট বা এফওবি বলে। পণ্যের শুল্ক নির্ণয়ে ভাড়া অন্তর্ভুক্ত হয়, অথচ এফওবি ভিত্তিতে পণ্য আমদানিতে ঘটছে বড় কারসাজি, যা বেরিয়ে এসেছে চ্যানেল 24 এর অনুসন্ধানে। সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান চীন থেকে এফওবিতে পণ্য আনে, যার কন্টেইনার ভাড়া $6,700। তবে নথিতে উল্লেখ করা হয় মাত্র $600, অর্থাৎ চেষ্টা ছিল প্রায় 4.5 লাখ টাকা রাজস্ব ফাঁকির। যদিও কাস্টমসে বাড়তি দাম ধরে শুল্কায়ন করায় সে চেষ্টা ভেস্তে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট ফ্রেট ফরওয়ার্ডার নিজেকে নির্দোষ দাবি করে জালিয়াতির জন্য সিএন্ডএফকে দুষছেন। যেসব রিকোয়ার্ড ডক্সগুলো আছে সেই সবগুলো ডক্স আমরা দেখেছি, দেখে তাকে আমরা ডিউ দিয়ে দিয়েছি। এখানে যদি কিছু ম্যানিপুলেট করে থাকে সেটা সিএনএফের জন্য। কিন্তু সিএন্ডএফ আনবি লজিস্টিক্স অফিসে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। নথিতে উল্লেখ করা ঠিকানায় নেই অফিসটিও। কিছু আমদানি নথি বিশ্লেষণে দেখা যায় অহরহ ঘটছে রাজস্ব ফাঁকির এমন অশুভ তৎপরতা। শুল্কায়নে নথিপত্র যাচাই বাছাইয়ে এফওবি আর সিএফআর লেখার অসঙ্গতি খতিয়ে দেখা হয় না, আবার ফ্রেট মিলিয়ে দেখা হয় না চালানের সাথে। চাঞ্চল্যকর বিষয় হলো বিএলএ ফ্রেট কালেক্ট লেখা থাকলেও রাজস্ব ফাঁকি দিতে বিল অফ এন্ট্রিতে লেখা হয় সিএফআর। ছলচাতুরির এসব বিষয় নাকি জানেই না কাস্টমস। ফ্রেট কম দেখিয়ে দেখানো হয়, এরকম একটা অভিযোগ আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। কিন্তু এই বিষয়ে হয়তো খুব বেশি উদ্যোগ গ্রহণ না হওয়ার কারণে এরকম কোনো কিছু এখন পর্যন্ত ডিটেক্টেডও হয়নি। এই অনিয়মগুলো কিন্তু কোনো না কোনোভাবে একটা চক্র এটার একটা গড়ে উঠেছে। তারা কিন্তু বিভিন্নভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হোক, তারপরে বিভিন্নভাবে আপনার এখানকার যে ডলারগুলো কালেক্ট করে অবৈধভাবে পাঠানোর যে প্রক্রিয়া, সেগুলোর সাথে কোনো না কোনোভাবে তারা কিন্তু জড়িত। আমাদের কাছে কিন্তু এই ধরনের কোনো তথ্য নাই, মানে যে এটা কম দেখানো হচ্ছে বা এটা এফওবির পণ্য ফ্রেট চার্জ ছাড়া অ্যাসেসমেন্ট হচ্ছে, এই ধরনের কিন্তু সুযোগটা আমাদের পর্যায়ে নাই। 9/6 হয় ফ্রেট প্রেরণেও। এক্ষেত্রে থাকতে হয় এফসি অ্যাকাউন্ট, মানতে হয় বাংলাদেশ ব্যাংকের নানা নির্দেশনা, যা কারো কারো পক্ষে মানা সম্ভব হয় না। ফলে ফরওয়ার্ডারদের একটি অংশ ফ্রেট পাঠায় হুন্ডির মাধ্যমে। এফসি সংক্রান্ত জটিলতার কারণে যদি হুন্ডি পরিমাণ বেড়ে থাকে, এটা আমরা যাচাই করে দেখব। যদি ওরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক এর সহজীকরণের ক্ষেত্রে পদক্ষেপ নেবে। দেশের মোট আমদানির কম বেশি 20% হয় এফওবি ভিত্তিতে, যার উল্লেখযোগ্য পরিমাণ ফ্রেট বিদেশি শিপিং লাইনকে পাঠানো হচ্ছে না ব্যাংকের মাধ্যমে, বলছেন সংশ্লিষ্টরা। এইভাবে যদি বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয় তাহলে দেশের অর্থনীতি অবস্থা খুবই ক্ষতি হবে এবং বাংলাদেশ একসময় গরিবের রাষ্ট্রের দিকে পরিণত হবে, কারণ চারদিকে শুধু হাহাকার হবে, সব কিছুর দাম বেড়ে যাবে। সেই জন্য আমাদের উচিত যাতে বিদেশে অর্থ পাচার না হয় সেদিকে পুলিশ প্রশাসনকে খেয়াল রাখতে হবে এবং সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। তাহলে আমাদের দেশে অর্থ পাচার এবং অন্যান্য অসামাজিক
কর্মগুলো স্থগিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।